যারা কথা শেষ করতেই পারল না তার আগেই ওর গালে সপাটে থাপ্পড় বসিয়ে দিল তামিদ। আগের বারই তোমাকে সাবধান করে দিয়েছিলাম, আমার লাইফ নিয়ে, আমার পছন্দ নিয়ে অন্য কেউ কথা বলুক সেটা আমার পছন্দ নয়। তুমি কখনো চিন্তা করে দেখেছো আমি তাহমিদ তোমাকে পছন্দ করি না, কিন্তু অন্য একজনকে ঠিকই নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছি? কেন? নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আমি দেখেছি যেটা তোমার মধ্যে নেই। তুমি অনেক চেষ্টা করেও তোমার দিকে আমাকে টানতে পারোনি। এটা তোমার ব্যর্থতা। তাহমিদকে আকর্ষণ করার ক্ষমতা তোমার নেই। চেষ্টা তুমি করেছিলে, কিন্তু এই মেয়েটা সেই চেষ্টাই করেনি। এর এসবের প্রয়োজন নেই। ও জানে কাউকে আকর্ষণ করতে রূপ কিংবা শরীরের দরকার হয় না, এসবের জন্য গুণ থাকতে হয় যেগুলো তোমার মধ্যে নেই। তোমার উত্তর পেয়েছো, এবার যেতে পারো। অযথায় আমার মুড খারাপ করে দিলে তুমি। ভবিষ্যতে আমার সামনে আর এসো না, কারণ যে আমার ভালোবাসার মানুষকে অপমান করে তাকে আমি কিছুতেই কাছের মানুষ ভাবতে পারি না। আমার ঘৃণার খাতায় তার নাম লিখে রাখি। আর যাকে আমি ঘৃণা করি তাকে মন দিয়েই ঘৃণা করি। আমার ভালোবাসার মতো আমার ঘৃণাও সলিড। রাগভক্তি মানুষের সামনে থাপ্পড় খেয়ে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে জায়রার। কয়েকজন বয়স্ক মানুষ ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে। কেউ কেউ হাসছে। থাপ্পড়ের জবাব দিতে ইচ্ছে করলেও তাহমিদের তাকে তাকিয়ে ইচ্ছেটা মরে গেল। তাহমিদ রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওর দিয়ে আগুন ঝরছে। চলো, এখানে থাকলে এই বেয়াদব মেয়ের মুখ দেখতে হবে। কুহুর হাত ধরে বলল তাহমিদ। কুহু কোনো কিছু না বলে তাহমিদের সঙ্গে পা মেলাল। আজকে ওই মেয়েটার কথা একটুও খারাপ পায়নি। এর আগেও নিজের চেহারা নিয়ে অনেক কথাই শুনেছে, কিন্তু দু একজন ব্যতীত কথাগুলোর প্রতিবাদ কেউই করেনি। আজকে তাহমিদ যেভাবে প্রতিবাদ করেছে এভাবে তো কেউই কখনো বলেনি। কুহু হাঁটতে হাঁটতে তাহমিদের দিকে তাকালো। তার দৃঢ় চোয়াল আর দৃঢ়ভাবে হাঁটার ভঙ্গি কুহুর কঠিন হৃদয় ছুঁয়ে গেল। দৃষ্টি, তুই কোথায় ঝাঁকিস বলতো? আমার জন্য একটু চা করে নিয়ে আয়, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এক্ষুনি আনছি বড় মা, তুমি রুমে গিয়ে শুয়ে থাকো। আমি তোমার চুলে তেল দিয়ে দেবো, সাথে একটু ম্যাসাজও করে দেবো। দেখবে তোমার মাথা ব্যথা এক চুটকিতে সেরে গেছে। তাড়াতাড়ি যা। দৃষ্টি রান্নাঘরে গেল। এসেছিস তোরা? এত সময় লাগে বাসা থেকে কাগজপত্র আনতে? কুহু ড্রয়িং রুমে ঢুকেই বড় মাকে দেখে দাঁড়িয়ে গেল। বড় মার কথার উত্তর দিতে পারল না। আর বলো না ফুবু, এই মেয়েটা কাগজগুলো কোথায় রেখেছে মনেই করতে পারলো না। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে বাসায় গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর বাইরে এসে বলে কাগজগুলো পায়নি। রাখি আক্তারের পাশে বসে অবলীলায় মিথ্যে বলল তাহমিদ। এত মন বোলা হয়ে চলে কুহু? কুহু, একটু চালাক চতুর হ, বুঝলি? কুহু বড় মার কথায় মাথা নেড়ে সায় জানালো। তোমার কি হয়েছে ফুপু? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে। বাপ দৃষ্টিকে পাঠিয়েছি চা করতে, যদি ব্যথাটা একটু কমে। আমি ওষুধ দিচ্ছি, তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। বড় মা, আমাকে কফি দিও তো। তাহমিদ রুমে চলে গেল। বড় মা, আমি রুমে যাই। যা। কোকিলা, তোর পাশে সানায়ের ফোন এই যে। আননের কথা শুনে কুহু ভ্যাবাচাকা খায়। সানাইর পো কি ভাইয়া? তোর বান্ধবীর কথা বলছি গাধি। সে চিড়িয়া কই? আজকে ওর সঙ্গে ঝগড়া করতে পারেনি বলে পেটের মধ্যে গুড়গুড় করছে। কুহু এবার বুঝতে পারলো আনন্দ ভাই তার কথা বলছে। ও হাসলো। শিকতার রুমে গেছে, এক্ষুনি এসে যাবে। ও আসলে মন খুলে ঝগড়া করো। কার সঙ্গে ঝগড়া করবি শুনি? আমার সঙ্গে ঝগড়া করতে আসলে তোর ভাইয়ের খবর আছে, আগে বলে দিলাম। শিখতে বেলকনিতে এসেই কুহুর কথা শুনতে পেয়ে বলল, কোকিলা, আমাকে চা খাওয়াতে পারবি বইনা? সকাল থেকে চায়ের তেষ্টা পেয়েছে, কিন্তু ক্লাসের ঠেলায় এখনো খেতে পারিনি। তুমি একটু অপেক্ষা করো, আমি চা নিয়ে আসছি। শিকতা, তুই চা খাবি? তুই চা বানালে খেতে পারি, তোর হাতের চা ভীষণ মজার, পারলে ভাইয়ার জন্য করিস। হুম। এভাবে বসে না থেকে কথা বললেই তো হয়। একজনের কথা না শুনলে আমার ভালো লাগে না। আর চোখে শিকতার দিকে তাকিয়ে বলল আনান। তোমার সঙ্গে কথা বলতে আমার বয়ে গেছে, আমাকে খোঁচা মারা বন্ধ না করলে তোমার সঙ্গে কথা বলবো না আমি। শিকতার কথা শেষ হতেই ওর কোলের উপরে ঝুঁক করে কিছু একটা পড়ল। শিকতা চমকে জিনিসটা হাতে নিয়ে দেখলো বকুল ফুলের মালা। একজনের জন্য এনেছি, খোপায় দিলে ভালো লাগবে। আরো কয়েকটা আছে, চাইলে দিতে পারি।
ফুলের মালাটি দেখে শিকদার ঠোঁটের কোণে ফুটলো সুখের হাসি। সত্যি আমার জন্য এনেছো? অনেক সুন্দর হয়েছে। আরগুলো কই, দাও ওগুলো। এখানে আছে নাকি রুমে আছে? নিয়ে এসো তাড়াতাড়ি। আনতে পারি যদি খোপায় পরাতে দিস, খুব ইচ্ছে করছে। আনান এক দৃষ্টিতে তাকিয়েছে শিকদার দিকে। আনানের কথা শুনে শিকদা ওর দিকে তাকালো। কখনো আনানের সঙ্গে এভাবে কথা বলেনি। আজ তার কি হয়েছে? কেন আমার খোপায় কেন তুমি মালা পরাবে? কেন পড়ায় জানিস না? অবশ্য তার আগে অধিকার লাগে। তুই অধিকার দিলেই পড়াতে পারি। দিবি অধিকার? প্রমিস করছি কখনোই তোর সঙ্গে ঝগড়া করব না। আনানের গলায় কিছু একটা ছিল যা শিকদার হৃদয়ে ছুঁয়ে দিল। শিকদা চাইলেও রাখতে পারল না। তোমার কথা বিশ্বাস হয় না। তুমি আগে অনেকবারই বলেছো ঝগড়া করবে না, কিন্তু 2 দিন পর ঠিকই ভুলে যাও। এবার আর ভুল হবে না। সেদিন তোকে কাঁদতে দেখে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল। সেদিন আমি বুঝতে পেরেছি তোর চোখের পানি আমি কখনোই দেখতে চাই না। তোর চোখের পানির প্রতিটা ফোঁটা আমার বুকের উপর ভারী পাথরের ন্যায় আছড়ে পড়ে। তোর প্রতিটি অশ্রু বিন্দুতে লিখা আমার মরণ। আর নিজের মরণ আমি যেচে আনতে যাব না কিছুতেই। শিকদা অবাক হয়ে তাকালো আনানের দিকে। এ কি সেই আনান ভাইয়া যে শিকদাকে রাগানোর জন্য কত কিছুই করত? আজ কেন তার গলার অনুকম্পা? কেন তার চোখে অনুনয়? কেন? দিবি আমাকে অধিকার? আমি বাঁচতে চাই সিক্ত, তোকে নিয়ে বাঁচতে চাই। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হবি তুই। আবারও বলল আনান। আনানের কথা শুনে শিকদা ফুপিয়ে কেঁদে উঠল। আনান হক চকিয়ে গেল শিকদাকে কাঁদতে দেখে। ও বুঝতে পারলো না কি এমন বলেছে যে শিকদা কাঁদতে শুরু করলো। এভাবে ভ্যাবলার মতো বসে আছো কেন? মালাগুলো এনে খোপায় পরিয়ে দাও। এবার থেকে প্রতিদিনই আমার জন্য ফুলের মালা আনতে হবে। আনবে তো? শিকদার কথা শুনে খুশিতে আনানের দম বন্ধ হয়ে আসছে। ও মাথা নেড়েই শিকদাকে জানিয়ে দিল ওর জন্য প্রতিদিন মালা আনবে। তারপরে এক দৌড়ে রুমে গেল মালা আনতে। কুহুমা, এদিকে আয় দেখি, আমাকে একটু কাজে সাহায্য কর। আনান বায়না ধরেছে আজ রাতে ছাদে বারবিকিউ পার্টি করবে। ওর কথায় সায় দিয়ে আমাদের বাড়ির বাকি ছেলেপুলেও নাচানাচি শুরু করে দিয়েছে। ওরা তো হুকুম করেই খালাস, কাজকর্মগুলো আমাদেরকেই করতে হবে। আফরোজা নাজনীন নমনীয় ভঙ্গিতে কথাগুলো বললেন। কি করতে হবে মামি? আমাকে বলুন, আমি সবকিছু করে দিচ্ছি। আপনি শুধু দেখবেন আমি ঠিকঠাক কাজগুলো করতে পারছি কিনা। বড় ভাবি, তাহমিদ কোথায়? ওকে বাসায় খুঁজে পেলাম না, আবার ফোনও পাচ্ছি না। শাহনাজ পারভিন এসে আফরোজা নাজনীনকে জিজ্ঞেস করলেন। আনানকে নিয়ে বাইরে গেছে। নাজমা বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছে, সেসব কিনতেই গেছে। যাবার আগে আমাকে বলে যায়নি। এদিকে সন্ধি ঘ্যান ঘ্যান করছে। ওরা 3জন খাসির রেজালা খাবে। ফ্রিজের মাংস দিয়ে বানালে নাকি ওরা রেজালা খাবে না, স্বাদ লাগবে না। এখন আমাকে খাসির মাংস এনে দিবে কে? বাসায় আর কোনো ছেলে মানুষ নেই যে তাকে কিনতে পাঠাবো। এত অস্থির হচ্ছিস কেন শাহানাজ? আনানকে ফোন দে। তাহমিদ হয়তো ফোন বন্ধ রেখেছে। আনানের সঙ্গে কথা বল। আমি এখনই ফোন করছি ভাবি। কুহু, তুমি এখানে আছো? রাখির রুমে গিয়ে দেখ, ও মাথা ব্যথায় কাতরাচ্ছে আর তোকে ডাকছে। তুমি নাকি মাথা ব্যথা কমানোর টোটকা জানো। ওষুধে নাকি কাজ করছে না। এখন তোমার টোটকাই ওর সম্বল। তাড়াতাড়ি গিয়ে ওর জন্য টোটকা রেডি কর, নয়তো দেখবে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। অবশ্য তোমার ভয়ের কিছুই নেই। যেই তোমার 14 গোষ্ঠী উদ্ধার করতে যাবে তখনই আমরা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। শাহনাজ পারভিনের কথা শুনে কুহু আফরোজা নাজনীন দুজনেই হাসলো। এক্ষুনি যাচ্ছি মামি। বড় মামি, আমি বড় মার কাছ থেকে এসে আপনাকে হেল্প করছি। আপনি ততক্ষণ রেস্ট করুন। আফরোজা নাজনীন হেসে সায় জানালেন কুহুর কথায়। বড় মা, আমি কি তোমার চুলে তেল দিয়ে দেব? দেখবে তোমার ভালো লাগবে। দৃষ্টি রাখি আক্তারের মাথা টিপে দিচ্ছে আর তার সঙ্গে টুকটুক করে কথা বলছে। দৃষ্টি, বিরক্ত করিস না তো। তোর কথার চোটে আমার মাথা ব্যথা বাড়ছে।
কথা বলতেই হবে বড় মা। আমার কথার আওয়াজে তোমার মাথা ব্যথার দল বেঁধে বেরিয়ে আসতে চাইছে। আওয়াজ না পেলে এতক্ষণ সব ব্যথা দলা পাকিয়ে পাথরের মতো ভারী হয়ে যেত। তখন তোমার কি হতো ভেবে দেখেছো? দৃষ্টি, তুই কি থামবি? তুই এখান থেকে যা। আমার মাথা খাওয়ার মানুষের এমনিতেও অভাব নেই, তুই মাথা না খেলেও চলবে। ভালো কথা বললেও দোষ। আজকাল ভালো মানুষের দাম নেই, আর ভালো কথার ভাতও নেই। থাকো তুমি, আমি গেলাম। দৃষ্টি মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যাস। দৃষ্টি চলে গেল। রাখি আক্তার হাফ ছাড়লো, দরজার দিকে তাকিয়ে উঠে বসলো। এরপর সাইড টেবিলের ড্রয়ার থেকে আপেল বের করে হাতে কামড় বসালো। বড় মা, ভেতরে আসবো? কুহুর গলা শুনে চমকে উঠল। আপেলের শেষ অংশটুকু গলা ধারণ করে কথা বলল রাখি আক্তার। আয়। তোমার কি খুব বেশি মাথা ব্যথা করছে বড় মা? খুব ব্যথার চোটে কথা বলতে পারছি না। তুই কি আমাকে হার্বাল চা করে দিতে পারবি, যেটা তুই তোর চাচাকে করে দিস? আমি চা বানিয়ে আনছি বড় মা, তুমি ততক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকো। শোন কুহু, তুই আমার পাশেই থাকিস কেমন? দৃষ্টিকে তো ডাকলেও পাওয়া যায় না। ছেলের বইয়ের সেবা পাওয়া বোধ হয় হবে না আমার। কত স্বাদ ছিল নিহানকে বিয়ে দিয়ে আমি সংসার থেকে ছুটি নেব। ছুটি বোধ হয় এ জন্মেও পাবো না আমি। আজও যদি আমার পেটের সন্তান হতো, তবে কি এভাবে দূরে থাকতে পারতো? তুই বল। আজ একটা মেয়ে নেই বলে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি দৃষ্টিকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি বড় মা। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত ও তোমার কাছেই থাকবে। তুমি শুয়ে থাকো, আমি দৃষ্টির কাছেই তোমার চা পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি যা মা, আমার খুব কষ্ট হচ্ছে। ও দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল। কুহু বেরিয়ে যেতেই হাসলো রাখি আক্তার। তার প্ল্যান সফল হয়েছে। রাতের বারবিকিউ পার্টি করবে বলে দৃষ্টি খুব লাফাচ্ছিল। তারই বাবার বাড়িতে এসে ওই ফকিরের বাচ্চা লাফালাফি করবে এটা মানতে পারছিল না রাখি আক্তার। তাই দৃষ্টিকে রুখতেই তার এই পরিকল্পনা। সে যা বলার কুহুকেই বলে দিয়েছে। এবার তার হয়েই কুহু বাকি কাজ করে দেবে। ছাদে বারবিকিউ পার্টির আয়োজন চলছে। আফরোজা নাজনীন ও তার 3 জা মিলে বাচ্চাদের আবদার পূরণ করতে নিজেরাই সবকিছু রান্না করছেন। সব কাজ শেষ হলে তারা 4 জা নিচে চলে গেলেন। ছেলে মেয়েদের আনন্দের মাঝে তারা বাধা সইতে চান না বলেই চলে গেলেন। নিহান ছাদে এসে দেখলো দৃষ্টি নেই। কুহু, দৃষ্টি কোথায়? দেখেছিস ওকে? দৃষ্টি বড় মার কাছে। ওকে আরো কিছুক্ষণ পর ডেকো ভাইয়া। বড় মার শরীর খারাপ, দৃষ্টি কাছে থাকলে বড় মার ভালো লাগবে। কুহুর কথা শুনে নিহান কুহুর দিকে তাকালো। তুই কোথায় যাচ্ছিস? নিচে। কেন নিচে যাবি কেন? এখানে থাক, সবাই এখানে আনন্দ করছে, আর তুই নিচে যাবি? তুমি তো জানোই ভাইয়া, আমার এসব ভালো লাগে না। আমাকে এসবের মধ্যে টেনো না। শিহাব আছে, ও আনন্দ করছে, তাহলেই হবে। তুই কি চিরকাল এমনই থাকবি কুহু? শেহাবের আনন্দ শেহাব করছে, তোরটা তুই করবি। তুই এমন কেন বলতো? চাচা চাচি তো এমন ছিল না। আমি পারি না ভাইয়া, এসবে আমার বড্ড সংকোচ। তুমি আমাকে জোর করো না। এখন যাচ্ছিস যা, কিন্তু আমি যখন ডেকে পাঠাবো তখন তোকে এখানে আসতে হবে। না আসলেই বাড়ির খোদে বাহিনীরা তোকে তুলে নিয়ে আসবে, এটা নিশ্চিত থাক। সে দেখা যাবে, এখন আমি যাই। কুহু নিচে নামছে। কয়েকটা সিঁড়ি নামতেই তাহমিদের মুখোমুখি হলো। এতক্ষণ সে ছাদে ছিল না। কুহুকে দেখে দাঁড়িয়ে গেল তাহমিদ। নেশাতুর চোখে তাকিয়ে থাকলো কুহুর দিকে। তাহমিদের এমন কাণ্ডে কুহু লজ্জা পেল। কোথায় যাচ্ছ? নিচে। এখন নিচে কি? এখানে আমার কাজ নেই। ছোটরা আনন্দ করছে, করুক। সবাই ছোট আর তুমি একাই বড়? কতটা বড়? দিদুনের মতো নাকি মা বড় মার মতো? কি বলে ডাকবো তোমাকে? দিদুন নাকি অন্য কিছু? তাহমিদ ব্যঙ্গ করে বলল। ও হাসছে। কুহু তাহমিদের কথায় নীরব থাকলো। তার দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে। ছাদে চলো। এখন ছাদে থাকতে ইচ্ছে করছে না, পরে যাব। যাবে নাকি কোলে করে নিয়ে যাব? আই প্রমিস, তোমাকে কোলে নিতে আমার একটু খারাপ লাগবে না। ইনফ্যাক্ট তোমাকে কোলে নেওয়ার সুযোগ খুঁজি আমি। ছি, কি সব অসভ্য কথাবার্তা। অসভ্য কথাবার্তা কোথায় শুনলে? আমি শুধু আমার হক আদায় করতে চেয়েছি। তোমাকে কোলে নেওয়া আমার হকের মধ্যেই পড়ে, তাই মেয়ে লজ্জা পেও না।
অবশ্য তুমি লজ্জা পেলেও আমার কোনো ক্ষতি নেই। এতে তোমাকে বিভিন্ন রূপে দেখার স্বাদ মেটে আমার। তাই তুমি যতই লজ্জা পাবে আমার ইচ্ছে ততই পূরণ হবে। এবার ছাদে চলো। প্লিজ আমাকে নিচে যেতে দিন, এতক্ষণ ছাদে থেকে হাঁপিয়ে গেছি। এছাড়া বড় মাও অসুস্থ, বড় মার কাছে যেতে হবে। ফুপু অসুস্থ? কি হয়েছে তার? মাথা ব্যথা করছে বিকেল থেকে। ওকে, তাহলে যেতে পারো, তবে 1 ঘন্টার মধ্যে তোমাকে ছাদে দেখতে চাই। 1 ঘন্টার 1 সেকেন্ডও দেরি হলে সত্যি তোমাকে সবার সামনে দিয়েই করে করে নিয়ে আসবো। কু তারমিতের কথার উত্তর না দিয়ে নিচে নামতে শুরু করলো। ওর সামনে থেকে পালাতে পালাতেই বাঁচে। জামাই মিয়া, তোর বউকে দেখছি না যে? বউকে ছাড়া দেবদাসের মতো ছোটদের ছোটাছুটি দেখছিস? এটা কিন্তু বড্ড অন্যায়। নিহানের পিঠে চাবড় মেরে বলল তাহমিদ। আমার বউ তার শাশুড়ির সেবা করছে, আমার ফোন রিসিভ করানোর সময় পাচ্ছে না সে, তাই আর কি করা, বউকে ছাড়াই বসে আছে। ফুপু এতটাই অসুস্থ হয়ে গেছে? কই, চল যাই তো ফুপুর কাছে। চল। বড় মা, তোমার মাথা ব্যথা একটুও কমেনি? ওষুধ খেলে আমি সেই কখন থেকে ম্যাসেজ করে দিচ্ছি, তবুও কমছে না। দৃষ্টি বাহিরে যাওয়ার জন্য ছটফট করছে। একটু পরপরই ও রাখি আক্তারকে জিজ্ঞেস করছে, কোমলে কি আর আমি এভাবে শুয়ে থাকি? তুই কি আর বুঝবি আমার অসুবিধা? নিজের পেটের মেয়ে হলে বাইরে যাওয়ার জন্য এমন অস্থির হতি না। মাঝে মধ্যে একটা মেয়ের অভাব বোধ করি, মনে করেছিলাম নিহানকে বিয়ে দিয়ে একটা মেয়ে নিয়ে আসব। সেই স্বপ্ন আমার পূরণ হলো না। থাক, হয়েছে বড় মা, এত আফসোস তোমাকে করতে হবে না। শেষে আফসোস করতে করতে তোমার মাথা ব্যথায় ফেটে যেতে পারে। তখন আর স্বপ্ন দেখার জন্য তোমার মগজটাই থাকবে না, আর মগজ না থাকলে তুমিও থাকবে না। আর তুমি না থাকলে আমার পিত্তি চটকাবে কে বলো? তুমি একমাত্র মানুষ যে দিন রাত আমার পিত্তি চটকাচ্ছ। তোমাকে হারালে কি আর আমি সুস্থ থাকবো বলো? দৃষ্টি, মুখ সামলে কথা বল। আমার বাবার বাড়িতে এসে আমাকেই অপমান করছিস তুই? তোর সাহস তো কম নয়। কার আবার বেশি সাহস হলো ফুপু? আর তুমি এত জোরে চিৎকার দিচ্ছ কেন? তোমার মাথা নাকি ব্যথায় ব্লাস্ট হয়ে যাচ্ছে? এত জোরে চিৎকার দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দৃষ্টি সরে দাঁড়া, ফুপুকে দেখতে দে আমাকে। তাহমিদ রুমে ঢুকেই ফুপুকে খুঁজলো। আর বলিস না বাবা, 2 দিন ধরে মাথা ব্যথাটা খুব বেড়েছে, ঔষধেও কাজ করছে না। দেখ না, আজকে তোরা সকালে মিলে হই হুল্লোড় করছিস, কিন্তু দৃষ্টি তোদের সঙ্গে আনন্দ করতে পারছে না। মেয়েটা আমার সেবা করতে গিয়ে ঘরবন্দি হয়ে আছে। আমার খুব খারাপ লাগছে জানিস। মন খারাপ করে মাথা নষ্ট করার দরকার নেই। আগে তুমি আমাকে বলো কোথায় কোথায় সমস্যা হচ্ছে। মাথা ব্যথা, ব্যথার চোটে সব কিছু অন্ধকার দেখছি। বউ দরফর করছে। দেখছি। তাহমিদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে রাখি আক্তারের দিকে। এরপর ফুপুর নাড়ি পরীক্ষা করলো, চোখ জিভ সবই দেখলো। নিহান, আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। আশা করছি 2 ডোজ ইনজেকশন দিলেই ফুপু সুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি কর। কি বলিস? ইনজেকশন? আমি ইনজেকশনে ভয় পাই বাপ। নিহানকে ঔষধ আনতে বল, প্রয়োজনে 10টা ওষুধ খাবো, তবুও আমাকে ইনজেকশন দিতে বলিস না। ঔষধেই যদি সব অসুখ সারতো তবে ইনজেকশন আবিষ্কার হতো না ফুপু। তুমি কথা না বলে চুপচাপ শুয়ে থাকো তো। প্রথম ইনজেকশন পুশ করার 10 মিনিটের মধ্যেই তুমি আরাম বোধ করবে। দ্বিতীয়টা পুশ করলেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি নে নিহান, দেরি করছিস কেন? কি বলেছি শুনতে পাসনি? এই যে দেখ, আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো ইনজেকশন লাগবে না। দৃষ্টি, তুই যা ছাদে গিয়ে সকলের সঙ্গে আনন্দ কর। নিহান, তাহমিদ, তোরও যা। তরত করে শোয়া থেকে উঠে বসলো রাখি আক্তার। এভাবে আম্মুকে দাঁড়াতে দেখে অবাক হয়ে গেল নিহান। ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। দৃষ্টি আর চোখে তাহমিদের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। হাসছে তাহমিদও। দৃষ্টি, ছাদে যা। নিহান, তুইও যা। আমি কিছুক্ষণের মধ্যে ছাদে যাচ্ছি। তাহমিদ দৃষ্টি নিহানকে রুম থেকে বের করে দিল। এরপর ও তাকালো ফুপুর দিকে, হাসি মুখে ফুপুকে বলল, বয়স হয়েছে, এবার তো বদলাও। কেন ওদের দুজনকে আলাদা রাখতে চাইছো? দৃষ্টি তোমার ছেলের বউ, ওকে ভালোবাসলে ভবিষ্যতে তুমিও ভালোবাসা পাবে ওর কাছ থেকে। যদি ওকে ঘৃণা উপহার দাও, বিনিময়ে তুমিও ওর কাছ থেকে ঘৃণাই পাবে। মিথ্যা অসুখের অভিনয় করে কি পাবে বলো তো? কিছুই পাবে না।
শুধু শুধু সকলের সামনে হাসির পাত্র হবে। নিজেকে আর নিচে নামিও না। কথাগুলো বলেই তাহমিদ রুম থেকে বেরিয়ে গেল। রাশিদিন বাড়ির ছাদে যেন মিলন মেলা বসেছে। আফরোজা, নাজরিন ও তার জায়েদা মিলে সবকিছু গুছিয়ে দিয়ে নিচে চলে গেলেন। দিদিরও কিছুক্ষণ ছাদে ছিলেন, এরপর তিনি বাচ্চাদের আনন্দ করতে বলে নিচে চলে যান। এদিকে আয়। নিহান দৃষ্টির হাত ধরে ওকে নিয়ে গেল ছাদের দক্ষিণ দিকে। বাড়ির দক্ষিণ দিকে বড় একটা কাঁঠাল চাপার গাছ আছে। নিহানের পছন্দের ফুলের একটি কাঁঠাল চাপা। রাতের বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁঠাল চাপার সুবাস। গাছ ভর্তি ফুল দেখে মনে হচ্ছে কোনো রমণী গা ভর্তি গয়না সেজেছে। দৃষ্টি এর আগেও ছাদে এসেছে, কাঁঠাল চাপা ফুটতে দেখেছে। ও রঞ্জে রঞ্জে ছড়িয়েছে কাঁঠাল চাপার সুবাস, তাই নিহানের ডাকে সায় জানালো। দক্ষিণ প্রান্তে এসে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। ওর চোখে মুখে প্রশান্তির ছায়া। নিহান ওর রমণীকে দুই চোখে ভরে দেখছে। এই মেয়েটাকে কবে ভালোবেসেছে সেটা নিহানের জানা নেই। ও শুধু জানে এই মেয়েটাকে ছাড়া ও শূন্য। একটু ঝুঁকে নিহান এক থোকা ফুল ছিঁড়ে কোথা করে গেঁথে নিয়ে এসে দৃষ্টির বেনিতে রাখলো। ঘোর লাগানো গলায় আবৃত্তি করলো, রাতের আকাশে ভেসে বেড়ায় ভালোবাসার গান, কাঁঠাল চাপার ঘ্রাণে বিমোহিত প্রাণ। হলুদ ফুলটা ফিসফিসিয়ে বলে, ভালোবাসা লুকিয়ে থাকে নয়নের অতলে। তোকে পেলে ভালোবাসা আরো হয় গভীর, ফুলে গ্রানের বাজে প্রেমের বিনা। এই আকাশ জানে, চাঁদও ডেকে কয়, তারার আলোয় লেখা শুধু তোরই নাম। তুই সে চিরচেনা চিরন বিনা, তোর প্রেমের বেদিতে এই মন সপিলাম। নিহান আবৃত্তি শেষ করলেও দৃষ্টি নির্বাক চেয়ে রয় তার দিকে। আবেশে শরীর কাঁপছে, ওর বলার ভাষা নেই। ওকে নিয়ে কেউ কবিতা লিখবে সেটা কসমিন কালেও ভাবেনি দৃষ্টি। ভালো লাগেনি? দৃষ্টিকে নীরব থাকতে দেখে ভয় ভয়ে জিজ্ঞেস করলো নিহান। এতটাই ভালো লেগেছে যে আমি বলার জন্য কোনো কথাই খুঁজে পাচ্ছি না। কাঁপা কাঁপা গলায় উত্তর দিল দৃষ্টি। আজর কান্না পাচ্ছে, বাবা মায়ের মৃত্যুর এত কান্না আর কখনোই পায়নি। একদম না, কাঁদতে পারবে না তুই। তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি তোর হাসি মাখা মুখ খুঁজে বেড়াই, তোর অশ্রু ভরা আঁখি আমার যাতনা বাড়ায়। ঠিক আছে, কাঁদবো না, তবে তোমাকে প্রমিস করতে হবে আজকের পর থেকে প্রতিদিন আমার জন্য কবিতা লিখবে। আমি শুনতে চাই, আবেশে ভাসতে চাই তোমার কণ্ঠের জাদুতে। এই রে, প্রতিদিন কবিতা লিখবো কিভাবে? আমি কি কবি নাকি? মাফ করবো, বড় যে সপ্তাহে 2 দিন তোর জন্য কবিতা লিখতে পারি। কোনো অজুত শুনবো না আমি। প্রতিদিন কবিতা আমার চাই। আমার জন্য প্রয়োজনে তোমাকে কবি হতে হবে। দৃষ্টির জিদের কাছে হার মেনে ওকে প্রতিদিন নতুন কবিতা শোনাতে রাজি হয় নিহান। নিহানের প্রতিশ্রুতি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল দৃষ্টি। ও আনন্দে নিহানের গলা জড়িয়ে ধরল। ওদিকে কি দেখছো? বড় বোন হয়ে ছোট বোনের রোমান্স দেখতে লজ্জা করছে না তোমার? কানের কাছে ফিসফিসানি শুনে চমকে উঠল কুহ। পাশে তাকাতেই দেখলো তাহমিদ দাঁড়িয়ে আছে। কুহ কপাল কুঁচকে তাহমিদের কথার মানে বোঝার চেষ্টা করছে। ও আবার কার রোম্যান্স দেখছে? ও তো মুগ্ধ নয়নে গাছ ভর্তি কাঁঠাল চাপার সৌন্দর্য দেখছিল। চিন্তার মাঝে ঘুর চোখ গেল ছাদের দক্ষিণ দিকে। সেখানে নিহানের দৃষ্টি দাঁড়িয়ে আছে। এবার তাহমিদের কথার মানে বুঝতে পারল কুহ। ও লজ্জা পেল ভীষণ। লজ্জা ঢাকতেই বলল, মোটেও না, আমি অন্য কোনো দিকেই তাকাইনি। আমি তো ফুলগুলো দেখছিলাম। আগে কখনোই কাঁঠাল চাপা চোখে দেখিনি। গল্প কবিতায় এসব বর্ণনা শুনেছি। ও আচ্ছা, আমি তো ভাবলাম ওদের রোমান্স দেখে তোমারও রোমান্সের স্বাদ হয়েছে, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছিলাম। দিলে তো আমার মনটা ভেঙে। আমার কথার সাথে সায় মেলালে কি এমন ক্ষতি হতো? ছি, কি অশ্লীল কথাবার্তা! এরা এসব কথা শুনলে কি ভাববে? সরে দাঁড়ান, আমি শিকদার কাছে যাব। তাহমিদকে পাশ কাটিয়ে যেতে চাইলে তাহমিদ ওকে বাধা দেয়। কি দরকার তোমার মতো আনরোম্যান্টিক রসকসহীন মেয়ের ওদের মাঝে গিয়ে? তুমি যাওয়া মানে ওদের আড্ডায় 14টা বাজাবে, নিজেও আনন্দ করবে না, আবার ওদেরও আনন্দ করতে দেবে না। তার চেয়ে বরং আমারই 12টা বাজাও। আমি যেহেতু ইচ্ছাকৃতভাবে তোমার মতো নিরানন্দ মেয়ের মায়ায় জড়িয়েছি, সেহেতু 12টা আমারই বাজুক। অবশ্যই এই 12টা বাজায় সুখও আছে। তাহমিদের কথা শুনে কুহ ওর চারপাশে তাকালো। না, কেউ তাহমিদের কথাগুলো শোনেনি। আর একটাও বাজে কথা বলবেন না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর কোনোদিনও এই বাসায় আসবো না। আপনি কেন বোঝেন না? বড় মা এসব জানতে পারলে বিষয়টাকে সহজভাবে নেবে না। এসবের প্রভাব দৃষ্টির উপর পড়বে।
আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আগেও বলেছি, সংসার করব আমরা দুজন, এর মধ্যে অন্য কাউকে টানবে না তুমি। অন্য কারো ইচ্ছা অনিচ্ছা আমি দেখতে যাব না। তারপরও তুমি ফুপুকে টানছো আমাদের মাঝে, আমাদের দুজনের মধ্যে। বিষয়টা আমার জন্য বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, ফুপুকে নিয়ে যখন তোমার এত ভয়, তখন একটা পার্মানেন্ট ব্যবস্থা করতেই হচ্ছে। ওয়েট, আজকের পর থেকে আর তোমাকে ভয় পেতে হবে না। আজকেই তোমাকে বিয়ে করব আমি। আপনি এমন করেন কেন? আমার বিষয়টা কেন বুঝতে চান না? কুহুর গলায় চড়ল অনুনয়। বোঝো ঠেলা, আমি তোমার সঙ্গে কথা বললেও দোষ, আবার বিয়ের কথা বললেও দোষ। কি করলে মন পাবো তোমার, সেটা দয়া করে বলবে কি? তামিদও অসহায়ভাবে জিজ্ঞেস করলো। কিছুই করতে হবে না আপনাকে। আপনি শুধু বুঝে শুনে কথা বলবেন, তাহলেই হবে। কি? আমি বুঝে শুনে কথা বলি না? তুমি মেয়ে, আমাকে চিনলে না। তোমার আশেপাশে সব সময় থাকি বলে আমাকে আর 5জন লাফাঙ্গা ছেলের মতো ভাবছো তুমি? তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে বোধহয় কখনোই এত কথা বলিনি। তোমাকে ভালোবাসি, এজন্যই এসব করি। তামিদের কথা শুনে কুহু ভরকে গেল। কুহু বুঝতে পারছে তামিদের কথা শুনে কষ্ট পেয়েছে। কুহু এবার কি করবে? ওকে, বলবো না আর কিছু তোমাকে, তবে সেটা সবার সামনে। লোকচক্ষুর আড়ালে কথা বলতে নিশ্চয়ই অসুবিধা নেই। এবার থেকে সেই পদ্ধতি অবলম্বন করব। তখন নিশ্চয়ই তুমি আমার দোষ ধরতে পারবে না। কুহুর চিন্তায় পানি ঢেলে পড়ল তাহমিদ। তাহমিদের এবারের কথা শুনে কুহু কপাল চাপড়ালো। ও কাকে নিয়ে চিন্তা করছিল এতক্ষণ? এই মুহূর্তে এই লোকটাকে দেখলে কে বলবে সে একজন ডক্টর? জনসম্মুখে হোক আর লোকচক্ষুর আড়ালে হোক, আপনি সব সময় চুপ থাকবেন। সরুন দেখি, আমি ওদের কাছে গিয়ে দেখি ওদের কিছু লাগবে কিনা। তাহমিদকে ধাক্কা দিয়ে তার কাছে গেল কুহু। কুহুর এমন রণচণ্ডী রূপ দেখে কপাল কুঁচকে ওর দিকে তাকালো তাহমিদ। এমএ প্রথমবারের মতো এমন একটা সাহসী কাজ করলো যেটা ওর চরিত্রের সঙ্গে যায় না। শিকদার পিঠে ঝুপ করে কিছু একটা পড়তেই চমকে তাকালো পেছনে। ছাদের মেঝেতেই বেলি ফুলের মালা দেখে ওর ঠোঁটে ফুটলো সুখের হাসি। আর চোখে তাকালো আনানের দিকে। আনানোর দিকেই তাকিয়ে আছে, হাসতে হাসছে মিটমিট করে। শিকদা মালাটা তুলে নাকে ঠেকিয়ে বুক ভরে সুবাস নিল। আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো মালায়। আনান সেটা দেখে হেসে হাত রাখলো বুকের বাপাশে। শিকতাপু, বেলি ফুলের মালা কোথায় পেলে? আমাকে দাও, খোপায় দেব। শিকদার হাতে মালা দেখে সোহা উচ্ছ্বাসিত গলায় বলল, মাফ কর আমাকে, প্রয়োজনে কালকে তোকে 10টা মালা কিনে দেব, তবুও এটা তোকে দেব না। আর তোর চুল এতটাও বড় নয় যে খোপায় ফুলের মালা দিতে হবে। আগে বড় হোক, তোর চুল বড় হোক, তারপর খোপায় মালা দেওয়ার চিন্তা করিস। তুমি দিন দিন কিপটা হয়ে যাচ্ছ আপু। সেদিনও তোমার কাছে কতগুলো মালা দেখলাম, চাইলাম কিন্তু দিলে না। তোমার কাছে দামি কিছু চাইনি, সামান্য ফুলের মালা চাইলাম, তাও দাও না। তোর কাছে এগুলো সামান্যই হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অমূল্য, পৃথিবীর যে কোনো কিছুর থেকেও মূল্যবান। বাব্বা আপু, তুমি কেমন কাব্য করে কথা বলছো? দিন দিন তুমি রোমান্টিক হয়ে যাচ্ছ। ঘটনা কি বলো তো? সোহা, তুই যেন কোন ক্লাসে পড়িস? ওমা, এটা কি প্রশ্ন করলে? আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি আপু। তোমার মাথাটা গেছে নাকি? তোর এই বয়সে আমি বড় আপুদের সঙ্গে এভাবে কথা বলার সাহস পেতাম না। আর তুই কেমন নির্দ্বিধায় আমাকে বড়দের মতো প্রশ্ন করছিস। মুখে লাগাম দে বুঝলি, নয়তো চাচিকে বলে আছে মতো ধোলাই খাইয়ে নেব। শিকদার কথা শুনে সোহা মুখ কালো করলো। ওর বিশ্বাসই হচ্ছে না শিকতাপু ওর সঙ্গে এভাবে কথা বলল। কি হয়েছে রে তোদের? একজন মুখ পেঁচার মতো করে রেখেছিস, আবার আরেকজন পণ্ডিতের মতো ভাব ধরে আছিস, ঘটনা কি? আনন্দ শিকদা আর সোহার কাছে এসে জিজ্ঞেস করলো, দেখো না ভাইয়া, আপুর কাছ থেকে একটা জিনিস চাইলাম, কিন্তু আপু দিতেই চাচ্ছে না। কিরে শিখত, ছোট বোন একটা জিনিস চেয়েছে আর তুই ওকে না করে দিয়েছিস, এটা কিন্তু অন্যায়। বেচারি একটা জিনিস চেয়েছে, ওকে দিলে কি হয়? আনানের কথা শুনে শিকদা ওর দিকে কটমট করে তাকালো, দাঁত কিরমিরিয়ে বলল, ভাইয়া, সোহা এই মালাটা চেয়েছে, তোমার কি মনে হয় মালাটাও কি আমি দেব? শিকদার কথা শুনে আনানের মুখখানা চুপসে গেল। আমতা আমতা করে বলল, সোহা, তুই কেন সামান্য ফুলের মালা চাইবি? তুই শিখতর কাছ থেকে ওর পছন্দের ড্রেস চাইবি।
ওর দামি জুতা চাইবি, ওর সাজার যন্ত্রপাতি চাইবি। সেগুলো না চেয়ে তুই ওর কলিজায় তীর মারতে চাইছিস কেন? তুই ওর কাছে ওর পছন্দের ড্রেস চেয়ে দেখ, ও এখনই দিয়ে দেবে, তাই না রে শিখতো? আনানের মুখভঙ্গি দেখে শিকদার হাসি পায়। ও হাসি আটকানোর চেষ্টা করছে,